হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 5 শুরু করছি। আজকে আমরা চ্যাপ্টার 5 শুরু করছি, শিক্ষার্থী ও তাদের প্রসঙ্গ, লার্নার অ্যান্ড দেয়ার কনটেক্সট। এটির আমরা প্রথম পর্ব আজকে আলোচনা করব। প্রথম পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপিং বলতে কী বোঝো? ধারণা মানচিত্র এক ধরনের রেখা মানচিত্র যা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভে সহায়তা করে। ধারণা মানচিত্র কোনো মূল ধারণা বা অনুমানকে নিয়ে গড়ে ওঠে। মূল ধারণা কীভাবে ছোট ছোট ধারণায় ভেঙে নির্দিষ্ট এককে পৌঁছানো যায় এবং তাদের পুনরায় একটি ধারণায় পরিণত করা যায়, এই প্রক্রিয়াকেই ধারণা মানচিত্র বলা হয়। কোনো একটি বিষয় বা অনুমানকে আমরা ধারণা তৈরি করার জন্য এখানে প্রধান কেন্দ্রে রাখি এবং সেই ধারণা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলিকে সংযুক্ত করি এবং সেই সংযুক্তিকরণের পর আমরা একটি সম্পূর্ণ সম্যক ধারণায় পরিণত হতে পারি। মূলত যদি আমরা বলি, আমাদের কাছে যদি পাখি নামক শব্দটি থাকে, তাহলে আমাদের ধারণায় প্রথম কী আসে? পাখির ডানা আছে, তারা ঠোঁটের সাহায্যে খায়, তাদের দুটো ছোট ছোট পা আছে যেগুলো দিয়ে তারা গাছকে আঁকড়ে ধরে, পাখির গায়ে পালকে ঢাকা থাকে এবং এই সব মিশিয়ে আমরা ধারণা করতে পারি যে পাখি নামক বস্তুটি, তাদের ডানা থাকবে, তারা উড়তে পারবে, তাদের দুটি পা থাকবে, তারা ঠোঁটের সাহায্যে খাবে। এই হলো আমাদের ধারণা মানচিত্র, যে একটি বিষয়কে ধারণা করে আমরা সেই বিষয়ে অনেকগুলি ছোট ছোট পর্যায়ে ভাগ করি এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করার প্রচেষ্টা করি এবং সেগুলি মিলিয়ে আমরা আরেকটি নতুন ধারণা, সম্যক ধারণায় রূপান্তর করি। 2 নম্বর প্রশ্ন, বিকল্প ধারণা বা বিকল্প পরিকাঠামো বলতে কী বোঝো? কোনো বিষয়ে শিক্ষার্থীর যে ধারণা তৈরি হয় তার সব সময় সঠিক নাও হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ধারণা গঠনের সময় অনেক ক্ষেত্রে যে ভুল ধারণা গঠন হয় তা দূর করে সঠিক ধারণা তৈরি করাই হলো শিক্ষক শিক্ষিকার প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে যে ভুল ধারণা তৈরি হয় তাকে ভুল হিসাবে গণ্য না করে বিকল্প ধারণা এবং ধারণা বিকল্প পরিকাঠামো বলে গণ্য করা হয়। অনেক সময় কি হয় যে আমরা যদি কুকুর ও ছাগল একসাথে শিক্ষার্থীদের দেখাই এবং বলি যে কুকুরেরও পা আছে, 4টে পা, 2টো কান, 2টো চোখ ইত্যাদি, এবং ছাগলেরও 4টে পা, 2টো কান, 2টো চোখ ইত্যাদি, এগুলি বললে কুকুর আর ছাগলের মধ্যে শিক্ষার্থীরা কোনো পার্থক্য খুঁজে পাবে না। আর একটা বর্তমানে বিকল্প ধারণা বা বিকল্প পরিকাঠামোর উদাহরণ আমরা দিতে পারি। শিক্ষার্থীরা বেশিরভাগ সময় কুকুরকে ঘৌ ঘৌ বলে ডাকতে শুরু করে এবং বিড়ালকে ম্যাও বলে ডাকতে শেখে এবং তাদেরকে যতই বোঝানো হোক যে বিড়ালের ম্যাও হচ্ছে তার ডাক, মানে তার শব্দ, কুকুরের ঘেউ ঘেউ হচ্ছে তার ডাক বা শব্দ, তাদের আসল নাম কুকুর এবং বিড়াল, তারা কিন্তু কিছুতেই সেটা বুঝতে চায় না। প্রথমে বহুবার তাদেরকে বোঝাতে হয়, অনেক কিছু বলতে হয়, তবে তারা গিয়ে কুকুরের নাম কুকুর হিসাবে এবং বিড়ালের নাম ম্যাওয়ের বদলে বিড়াল হিসাবে বলতে চায়। 3 নম্বর প্রশ্ন, ধারণা মানচিত্র কীভাবে শিক্ষার্থীদের সহায়তা করে? ধারণা মানচিত্র শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে। 1. শিক্ষার্থীদের মনঃসঞ্চালন বা ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে নতুন ধারণা গঠন করতে সাহায্য করে। ব্রেন স্টর্মিংয়ে কী হয়? আমরা একটি সমস্যা বা বিষয়কে তুলে ধরি এবং তার সম্ভাব্য কারণ ও প্রতিকার খোঁজার প্রচেষ্টা করি এবং এর মধ্যে দিয়ে আমরা আরও একটি নতুন ধারণা গঠন করতে পারি। এটাই হচ্ছে আমাদের ধারণা মানচিত্রের প্রথম এবং প্রধান কাজ বা আমাদেরকে সাহায্য করার দিক। 2. শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে উৎসাহিত করে এবং নতুন ধারণার সঙ্গে সংযোগ ঘটায়। 3. শিক্ষার্থীদের সুস্পষ্টভাবে অনুমান, চিন্তা ও তথ্য সূত্রের সঙ্গে সংযোগ সাধন করে এবং 4. ধারণা মানচিত্র পুরনো ধারণার সঙ্গে নতুন ধারণার সমন্বয় ঘটাতে সাহায্য করে। এই গেল ধারণা মানচিত্রের প্রধান কাজগুলি। এরপর শিক্ষার্থীদের মধ্যে বিকল্প ধারণা গঠনের কারণ কী? শিক্ষার্থীদের মধ্যে বিকল্প ধারণা গঠনের বিভিন্ন কারণ থাকে। 1. প্রতিদিন আমরা বিভিন্ন ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করি তার ফলে শিক্ষার্থীর চিন্তার ক্ষেত্রে বিকল্প ধারণা তৈরি হয়। আমরা যদি শিক্ষার্থীদের ছোটোবেলায় কুকুরকে কুকুরের বদলে ঘেউ ঘেউ বলতে শেখাই বা বিড়ালকে বিড়ালের বদলে ম্যাও বলতে শেখাই, তাহলে তারা বুঝবে যে ওর নাম ম্যাও এবং ওর নাম ঘেউ ঘেউ। সেইটাই হচ্ছে আমাদের প্রধান দোষ। এর ফলে তাদের মধ্যে বিকল্প ধারণা তৈরি হয়, তারা মনে করে কুকুর শব্দটি ঘেউ ঘেউয়ের থেকে বিকল্প বা সম্পূর্ণ আলাদা বিষয়। 2. শিক্ষার্থীর বাড়ির ভাষা এবং বিদ্যালয়ের ভাষার সঙ্গে কিছু ক্ষেত্রে পার্থক্য থাকলেও তাদের মধ্যে বিকল্প ধারণা তৈরি হয়। শিক্ষার্থী যদি বাড়িতে কোনো একটি বিষয়কে বা কোনো একটি জিনিসকে অন্য ধরনের কিছু বলে এবং শ্রেণীকক্ষে এসে সেই বিষয়টি তার নাম হঠাৎ করে শোনে, তাহলে তাদের কাছে দুটি বিষয় আলাদা বলে মনে হবে এবং তাদের মধ্যে ভুল ধারণা বা বিকল্প ধারণা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের সামনে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা অথবা পরিবারের কেউ ভিন্ন রকমের কোনো শব্দ উচ্চারণ করলে তখন শিক্ষার্থীদের মধ্যে বিকল্প ধারণা তৈরি হয়।
4 নম্বর, কোনো কিছু সম্পর্কে শিক্ষার্থীকে পাঠ দেওয়ার সময় কোনো মডেল দেখালে সেই মডেলের যদি বিজ্ঞানসম্মত না হয় তাহলে শিক্ষার্থীদের মনের মধ্যে বিকল্প ধারণা তৈরি হতে পারে। যেমন ধরো, আমরা অনেক সময় পৃথিবী, সূর্য, মহাকাশ ইত্যাদি সম্পর্কে নানা রকম বিষয় শিক্ষার্থীদের মডেলের সাহায্যে উপস্থাপন করে পড়ানোর চেষ্টা করি। আমরা যদি শিক্ষার্থীকে একটি বৃত্ত এঁকে বোঝাই যে এটি হচ্ছে পৃথিবী, তাকে যদি আমরা মডেল বা ত্রিমাত্রিক একটা গ্লোব এনে দেখাই যে এটা পৃথিবী, তাহলে তার মাথায় ধারণা হবে যে পৃথিবী গোল, বলের মতো। কিন্তু যদি আমরা একটি বৃত্ত এঁকে দেখাই তাহলে তার ধারণা হবে যে পৃথিবীর চ্যাপ্টা বা থালার মতো। 5 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানমূলক চিন্তন কী? আমরা যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি সমস্যা সমাধানের মধ্যে দিয়ে। কোনো সমস্যা সমাধানের জন্য যে সিদ্ধান্ত করা হয় তাকে সমস্যা সমাধানের মূল চিন্তন বলা হয়। সমস্যা সমাধানমূলক চিন্তা নিয়ে যে পদ্ধতিগুলি সহায়তা করে তা হলো বিশেষীকরণ, সাধারণীকরণ, অনুমান করা, কোনো কিছু সত্যতা প্রমাণের জন্য অনুসন্ধান ও সংযোগ সাধন করা। সমস্যা কি? আমরা যখন কোনো একটি সমস্যায় থাকি সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আগে সেই সমস্যাটির কারণ খোঁজার চেষ্টা করি এবং সেই কারণটি অন্য কারণের থেকে কী বিশেষ এবং কী সাধারণভাবে রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। কোনো একটি সমস্যা হলে প্রথমে আমরা সমস্যাটিকে চিহ্নিত করি, তার কারণ জানার চেষ্টা করি, কারণের মধ্যে আমরা জিজ্ঞাসা করি যে সেই কারণগুলি কোন কোন বিষয়ের সাথে মিল আছে এবং কোন কোন বিষয়ের সাথে অমিল আছে। এরপরে সেই মিলের বিষয়গুলি থেকে আমরা কিছু ধারণা তৈরি করি, অমিলের থেকে ধারণা তৈরি করি এবং সমাধানের জন্য উভয় ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি কাজে লেগেছিল এবং কোন কোন বিষয়গুলিকে আমরা কাজে লাগাবো না এবং কোন কোন বিষয়গুলিকে নতুনভাবে আমাদের এতে সংযুক্ত করতে হবে, সেই সব মিলিয়ে আমরা একটি নতুন ধারণা তৈরি করি এবং সমস্যার সমাধানের প্রচেষ্টা করি। এরপর 6 নম্বর প্রশ্ন, পরিস্থিতিগত শিখন পরিস্থিতি কাকে বলে? যখন পরিস্থিতি উচ্চমানের সাপেক্ষ হয় এবং ক্রিয়াগুলির সামাজিক গঠনমূলক হয়, প্রয়োগের দ্বারা শিখন সম্পন্ন হয়, তখন শিশুর অন্তর্নিহিত ও বাহ্যিক উভয় ধরনের জ্ঞান সম্পন্ন হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর নিকট চাহিদা বা লক্ষ্য সুস্পষ্ট হয়, কারণ যে কাজ তারা যুক্ত থাকে সেই কাজ অর্থপূর্ণ হয় এবং শিক্ষার্থীরা অনেক বেশি সামগ্রিক প্রেক্ষাপটে বিষয়বস্তুটিকে উপলব্ধি করতে শেখে। শিখন যেহেতু এখানে উচ্চমানের বা পরিস্থিতিগত, সেই কারণে শিক্ষার্থীরা সহজেই তাদের ক্রিয়াগুলি প্রতিফলিত করতে পারে এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে আলোচনা করতে পারে। এখানে কি মূলত পরিস্থিতিগত শিখন হচ্ছে আমরা একটি সমস্যা বা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীকে নিয়ে আসব এবং সেই পরিস্থিতির মধ্যে শিক্ষার্থী নিজে বুঝে আচরণ করবে যে কী করবে এবং কী করবে না, এবং এর পরিপ্রেক্ষিতেই সে যেহেতু পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার কাজ করছে, সেখানে পরিস্থিতি অনুযায়ী সে বুঝে চলে কী কী করবে এবং কী কী করবে না নিজে নির্ধারিত করছে। এর ফলে তার মধ্যে যে শিখন, এই পরিস্থিতি থেকে যে শিখন তারা হবে সেটি হচ্ছে পরিস্থিতিগত শিখন। যদি একটা স্থানে আমরা দেখাই যে সেখানে জল পাওয়া যায় না এবং সেই পরিস্থিতিটা আমরা তুলে ধরলাম শ্রেণীকক্ষে এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলাম এমন স্থানে যদি তোমাকে টিকে থাকতে হয় অথবা তোমার বাড়িতে যদি 3-4 দিন জল না আসে তাহলে তুমি সেক্ষেত্রে কী কী করবে এবং কী কী করবে না, ভবিষ্যতের পরিকল্পনা এবং সেই মুহূর্তে কী কী করবে না সেগুলো তুমি এখানে আলোচনা করো। তাহলে দেখবে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেক কিছু নিজেরাই বলবে এবং সেটিও নিজেদের মধ্যে আলোচনা করে আরও নতুন সমাধানের পথ খুঁজে বার করবে। এটাই হচ্ছে পরিস্থিতিগত শিখন। এরপর 7 নম্বর প্রশ্ন, জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? ভাইগটস্কির গুরুত্বপূর্ণ ধারণা হলো নৈকট্য বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর অর্থ শিশু তার নিজের ক্ষমতার দ্বারা যতটুকু শিখতে পারে তার সঙ্গে যদি অন্য কারোর সাহায্য পায় তাহলে সে আরও বেশি শিখতে পারে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অর্থ হলো সেই সীমা যেখানে শিশু অপরের সাহায্য ব্যতিক্রমে নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়। এটি পরিস্থিতিগত শিখন বা প্রজ্ঞার সাথে গুরুত্বপূর্ণ। এখানে কি যে শিক্ষার্থীকে যদি আমরা কিছুটা সাহায্য করি তাহলে সে আরও একটু বেশি শিখতে পারবে। যখন দেখবে শিক্ষার্থীরা কোনো একটি ছড়া বা পোয়েম বলতে বলতে ভুলে যায়, আমরা যদি অথবা কোনো পড়া বলতে বলতে ভুলে যায়, আমরা যদি তাকে একটু ধরিয়ে দিই তাহলে সে আরও কিছুটা অংশ নিজে বলতে পারে। কিন্তু এখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অর্থ হচ্ছে সেই সীমা যেখানে শিশু অপরের সাহায্য ব্যতিক্রমে অন্য কারোর সাহায্য ছাড়াই সমস্যার সমাধান করবে এবং পরিস্থিতিগত শিখন বা প্রজ্ঞার সাথে এটি গুরুত্বপূর্ণ যে শিশু নিজেই পুরো অংশটা কাজে লাগাবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সে সমস্যার সমাধান করবে। 8 নম্বর প্রশ্ন, উচ্চ পর্যায়ের চিন্তন বলতে কী বোঝো? উচ্চ পর্যায়ের চিন্তন বা হায়ার অর্ডার থিঙ্কিং বলতে এমন একটি চিন্তাভাবনাকে বোঝায় যা শুধুমাত্র মুখস্থ করার বা প্রাথমিক স্তরের জ্ঞান অর্জনের বাইরে। এর মধ্যে বিশ্লেষণ, মূল্যায়ন, সংশ্লেষণ,
সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের মতো দক্ষতাগুলি অন্তর্ভুক্ত থাকে। উচ্চ পর্যায়ের চিন্তন শিক্ষার্থীদের গভীরভাবে শিখতে এবং জটিল মোকাবিলা করতে সাহায্য করে। অর্থাৎ উচ্চ পর্যায়ের চিন্তন কেবলমাত্র শিক্ষার্থীদের জ্ঞানকে প্রসারিত করে না, বরং তাদের মধ্যে সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তুলতে সাহায্য করে। উচ্চ পর্যায়ের চিন্তন বিশ্লেষণ, মূল্যায়ন, সংশ্লেষণ, সৃজনশীলতাকে কাজে লাগাবে এবং তার মুখস্থ করার দরকার পড়বে না। সে হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়টিকে বুঝবে এবং নিজের জ্ঞান আহরণ করবে। 9 নম্বর প্রশ্ন, উচ্চমানের চিন্তনের উপাদানগুলি কী কী? উচ্চমানের চিন্তনের উপাদানগুলি হলো ধারণা বা কনসেপ্ট, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, প্রত্যক্ষণ বা পারসেপশন, সংবেদন বা সেন্সেশন। উচ্চমানের চিন্তার উদাহরণগুলি লেখো। উচ্চমানের চিন্তনের প্রধান উদাহরণগুলি হলো সমস্যার সমাধান, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজনাত্মক কার্যাবলী এবং সক্রিয়তা ভিত্তিক কার্যাবলী। এই ছিল তোমাদের CC 04 থেকে 5 নম্বর চ্যাপ্টারের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আমাদের চ্যানেলে বাকি চ্যাপ্টারগুলির প্রশ্ন উত্তর দেওয়া আছে, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।